খুব কনফিউজ হয় তড়িৎচুম্বকীয় বর্ণালী কার তরঙ্গদৈর্ঘ্য বেশি কার তরঙ্গদৈর্ঘ্য কম। জাস্ট একটা ট্রিক, বেস্ট অফ বেস্ট ট্রিক, একদম সারা জীবনের জন্য মাথায় ঢুকে যাবে কোন কার তরঙ্গদৈর্ঘ্য কী। জীবনে কোনোদিন গোলাবে না। এই যে এই সেম ফ্যানটা যেই চালালো, অদ্ভুতভাবে আমরা পুরো চাকাটা সাদা দেখলাম, সাদা, কমপ্লিটলি সাদা চাকা ঘুরছে, কোনো রং নেই, কোনো বর্ণ নেই। আবার যেই সুইচ বন্ধ করলো আবার সাতখানা বর্ণ হয়ে গেল। হ্যালো ফিউচার টপার্স, আশা করছি পড়াশোনা পারফেক্ট চলছে। আমরা কি করব, আগের চ্যাপ্টারেরই কন্টিনিউশন এখনও চলছে। প্রথমে করলাম আলোর প্রতিফলন, তারপরে করেছিলাম আলোর প্রতিসরণ, এবারে আসবো কি বিচ্ছুরণ এবং বিক্ষেপণ একসাথে করে নেব, তাই তো। এবং ওই যে আলোর তরঙ্গদৈর্ঘ্য, যেগুলো তরঙ্গদৈর্ঘ্য রিলেটেড সব কিছু আমরা সব এখানে করে নেব। বোঝা গেল? চলো, আলো এমনি অনেক হাই ওয়েটের চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার, সুতরাং ডিভাইড করা সেকশনে। দেখো প্রথমে কি, আলোর বিচ্ছুরণ। বিচ্ছুরণ মানে ভিবগিওর বেনিয়া সহকলা, অর্থাৎ একটা প্রিজম দেব, সেই প্রিজমে সাদা আলো ফেলবো, আলো কি হবে, বিভিন্ন বর্ণে ভেঙে যাবে, তাই তো। আমরা সংজ্ঞাটা আগে পড়ে নিই। বহুবর্ণী আলো প্রিজম বা কাঁচের স্ল্যাব জাতীয় কোনো স্বচ্ছ মাধ্যমে প্রতিষ্ঠিত লেখা আছে এখানে, সরি মানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন বর্ণে ভেঙে যাওয়াকে কি বলে, বিচ্ছুরণ বলা হয়। অর্থাৎ দেখো, সব বর্ণের গতিবেগ পরিবর্তন, অর্থাৎ গতির অভিমুখ পরিবর্তন একরকম হয় না। সেই কারণে লালটা একটু বেশি বেগে গেল, অরেঞ্জটা একটু কম, ইয়েলো একটু কম, গ্রিন একটু কম, ব্লু একটু কম, ইনফ্রারেড একটু কম, ইন্ডিগো একটু কম, আর ভায়োলেট একটু কম, তাই তো। তাহলে আমি কি করলাম, নর্মাল সাদা আলো, বহুবর্ণী আলো, গ্লাস প্রিজম রাখলাম, সাতটা বর্ণে ভেঙে গেল, রামধনুর রঙে ভেঙে গেল, কি হবে, ভিবগিওর, GYOR, ভিবগিওর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, অথবা বাংলায় বললে বেনিয়া সহকলা। বেগুনি, বেনিয়া, তাহলে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, লাল, ঠিক আছে। তাহলে বেনিয়া সহকলা আমরা জানি সব, এগুলো নর্মাল জিনিস। তারপর কি বলছে দেখো, তারপর বলছে আলোর বিচ্ছুরণ কি, কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে বিচ্ছুরণ। দেখো, কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি আলোর বিচ্ছুরণ হয় না। কেন বললাম, যদি আমি সাদা আলো পাঠাই, আমরা প্রথমত দেখছিলাম সেই কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে প্রতিসরণ চ্যাপ্টারে যখন দেখছিলাম একটা লেজার পাঠাচ্ছিলাম, তখন কি লেজারের আলো ভেঙে যাচ্ছিল না? ভেঙে যাচ্ছিল না। কেন ভেঙে যাচ্ছিল না? দেখো, কাঁচের স্ল্যাবকে যদি এই টোটাল স্ল্যাবটা আমি মাঝখান দিয়ে কেটে দিই, দেখো দুটো প্রিজম হয়ে যাচ্ছে না, দুটো প্রিজম হয়ে যাচ্ছে না, একটা প্রিজমে ভাঙছে, একটা প্রিজমে জুটছে, হয়ে গেল। তার মানে ফাইনাল যা ছিল আউটপুটও তাই হলো। দেখো, কাঁচের স্ল্যাবকে দুটি বিপরীতমুখী প্রিজম হিসেবে কল্পনা করা যায়, দুটো বিপরীতমুখী প্রিজম যদি আমি এইভাবে কেটে দিই, একটা সোজা প্রিজম, একটা উল্টানো প্রিজম। প্রথম প্রিজমের মতো অংশে সাদা আলো প্রবেশ করলে বিভিন্ন বর্ণে ভেঙে যায়, খুব ভালো কথা। তাহলে প্রথম প্রিজমের মতো যে অংশ, তাতে সাদা আলো প্রবেশ করে বিভিন্ন বর্ণ ভেঙে যাচ্ছে, ভালো কথা। দ্বিতীয় প্রিজমের অংশে এই বর্ণগুলো আবার বিপরীতভাবে বিচলিত হয়, অর্থাৎ এর ফলে সব বর্ণ পুনরায় একত্রিত হয়ে সাদা আলো তৈরি করে। তাহলে প্রথম প্রিজমে ভাঙছে, সেকেন্ড প্রিজমে ভাঙা আলোগুলো জুটছে, ফাইনাল আবার আউটপুট সাদাই যাচ্ছে। তাই কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে যাওয়ার পর কোনো স্থায়ী বিচ্ছুরণ দেখা যায় না, শুধু আলোর পথ সমান্তরালভাবে কিছুটা সরে যায়। সেই আমরা তো প্রমাণ করে এসেছিলাম যে কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে কোনো কৌণিক চ্যুতি ঘটে না, শুধুমাত্র পার্শ্বীয় চ্যুতি ঘটে বা পার্শ্বীয় সরণ ঘটে। আমরা প্রুফ করে এসেছিলাম, বলেছিলাম খুব ইম্পর্টেন্ট প্রমাণ, মনে পড়ছে? প্রতিসারাঙ্ক দিয়ে যেগুলো করেছিলাম, সাইন আই, মিউ কেটে গেল, সাইন I1 = সাইন I2, I1 = I2। তাহলে সেক্ষেত্রে কি কোনো কৌণিক চ্যুতি ঘটেনি, শুধু পার্শ্ব সরণ ঘটেছিল। তাহলে কি বলবো, যদি কাঁচের স্ল্যাবের মধ্যে বিচ্ছুরণ, কাঁচের স্ল্যাবকে দুটি বিপরীতমুখী প্রিজম হিসেবে কল্পনা করা যায়। প্রথম প্রিজমে সাদা আলো ঢুকছে, ভেঙে যাচ্ছে, সেকেন্ড প্রিজমে উল্টোভাবে কাজ করছে, সেই যে সাতটা বর্ণ জুড়ে আবার ফাইনাল সাদা আলো তৈরি করে দিচ্ছে। সুতরাং ফাইনালি কোনো বিচ্ছুরণ ঘটছেই না। তারপর আলোর বিচ্ছুরণ একবর্ণী বহুবর্ণী আলোকরশ্মির ধারণা। দেখো, আমরা কোনো ফুলকে লাল দেখি, কারণ আমরা পৃথিবীর যে বস্তুকে যে রঙে দেখি
সেই বস্তুটা সেই রঙটাকে প্রতিফলিত করে আমাদের চোখে পাঠায়, সেই জন্যে আমরা সেই বর্ণটা দেখি। বাকি বর্ণ কি করে? শোষণ করে নেয়। মানে আমার জামাকে কালো দেখছো, কালো জামা তো, কারণ এই জামাটা সমস্ত বর্ণকেই শোষণ করে নিচ্ছে, কোনো বর্ণকে প্রতিফলিত করে তোমার চোখ অবধি পাঠাচ্ছেই না যে তুমি দেখবা। আমার গায়ের রং যা দেখছো সেই, আমার গায়ের রং যা দেখছো সেই গায়ের রংটা সেই বর্ণ প্রতিফলন করে তোমার চোখে পাঠাচ্ছে, সেই জন্য তুমি আমার গায়ের সেই বর্ণটা দেখছো। বাকি বর্ণ কী করছে? শোষণ করে নিচ্ছে। বোর্ডটাকে সাদা কেন দেখছো? কারণ এই বোর্ডের উপরে যে কটা আলো পড়ছে সব কটা বর্ণ প্রতিফলিত করে তোমার চোখে পাঠিয়ে দিচ্ছে, সেই জন্য সাদা দেখছো। একটা ছোট এক্সপেরিমেন্ট আছে আমাদের ক্লাসে, যখন সায়েন্সের এক্সিবিশন ছিল আমার মনে পড়ে, একটা গ্রুপ করেছিল, আমরা মনে হয় করেছিলাম, আমরা একটা প্রজেক্টর তৈরি করেছিলাম, ম্যাগনিফাইং গ্লাস, অর্থাৎ আমরা ওই উত্তল লেন্সের একটা প্রয়োগ দেখাতে চাইছিলাম আর কি, অ্যাপ্লিকেশন দেখাতে চাইছিলাম। সুতরাং আমরা সামনে দিয়ে মোবাইলটা উল্টো রেখে একটা উত্তল লেন্স সামনে দিয়ে বড় দামি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বক্স বানিয়ে একটা প্রজেক্টর বানিয়েছিলাম। ইউটিউবে অ্যাভেলেবেল আছে ওইসব, আমরা সেসব দেখে বানিয়েছিলাম। আর একটা গ্রহ নক্ষত্রের একটা 3D মডেল। আচ্ছা, তো আরেকটা বাচ্চারা একটা গ্রুপ বানিয়েছিল, কি বানিয়েছিল? একটা পাখা মোটরের সাথে একটা গোল একটা চাকতি মতন তারা জুড়েছিল। ভালো কথা, সেই মোটরটা ঘুরলে সেই চাকতিটা বন বন করে ঘুরবে। স্পেশালিটি কী ছিল? তারা দেখাতে চাইছিল যে রামধনুর 7টা বর্ণ দিয়ে সাদা আলো সৃষ্টি হয়। কী ছিল? বেশ ইন্টারেস্টিং ছিল। এর আগে আমি জানতাম না, জিনিসটা দেখিনি, ওরকমভাবে ফিজিক্যালি দেখিনি জিনিসটা, এরকমভাবে ফিজিক্যালি প্রুফ করা যায়। আচ্ছা, সেখানে কি করলো তারা? ওই চাকার উপরে 7খানা বর্ণ আঁকলো। 7খানা বর্ণ ছিল, অর্থাৎ বেনিয়া সহ কলা 7খানা বর্ণ ছিল। ঠিক আছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ফ্যান যখন অফ আছে 7খানা বর্ণ আলাদা আলাদা করে এর উপরে রয়েছে, 7খানা রং দিয়ে করা রয়েছে। ফ্যানটা যেই চালালো, অদ্ভুতভাবে আমরা পুরো চাকাটা সাদা দেখলাম, সাদা, কমপ্লিটলি সাদা চাকা ঘুরছে, কোনো রং নেই, কোনো বর্ণ নেই। আবার যেই সুইচ বন্ধ করলো আবার 7খানা বর্ণ হয়ে গেল। তো এটা খুব সুন্দর একটা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন, যে এরকমভাবে বোঝা যায় যে 7খানা বর্ণ ছিল। যেই আমি মোটরটা অন করলাম, যেই পাখাটাকে স্পিড ঘোরালাম, আমাদের চোখ আর ডিটারমাইনই করতে পারলো না আলাদা আলাদাভাবে প্রত্যেকটা কালারকে। সুতরাং সমস্ত কালারকে একই দেখলো, অর্থাৎ সাদাই দেখলো। তাহলে ওই সমস্ত 7টা কালার, রামধনুর 7টা কালার মিক্স হয়ে আমাদের চোখে সাদা হিসেবে পড়বে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে টপিকে ফিরি। একবর্ণী আলোকরশ্মি বলতে এমন আলোকে বোঝা যায় যে একটি মাত্র বর্ণ বা তরঙ্গ দৈর্ঘ্য থাকে। আমরা কোনো বস্তুকে যে বর্ণে দেখি সেই বর্ণের আলোটি বস্তুটি প্রতিফলিত করে আমাদের চোখে পাঠায়, সেই কারণে আমরা বস্তুকে সেই কালারের দেখি। বাকি বর্ণগুলোকে বস্তুটি শোষণ করে নেয়। সবুজ পাতা সবুজ আলো প্রতিফলিত করে, তাই সবুজ দেখায়। খুব সিম্পল কথা, সবুজ আলো, সবুজ পাতাকে সবুজ কেন দেখছি? কারণ ও সবুজ বর্ণটা প্রতিফলিত করে আমাদের চোখে পাঠাচ্ছে, বাকিগুলো সব শোষণ করে নিচ্ছে, সেই জন্য আমরা সবুজ দেখছি। গাছের সবুজ পাতার উপর যদি শুধু লাল আলো ফেলা হয়, খুব ভালো কথা, এক্সপেরিমেন্ট করো। ওই যে ফয়েল থাকে না দোকানে, বিভিন্ন হলুদ রঙের, ওই যে তোমরা ওই কর্মশিক্ষা খাতায় লাগাও, হয়তো প্রজেক্টের খাতায় লাগাও, বিভিন্ন হলুদ রঙের পেপার, লাল রঙের পেপার। তো লাল রঙের পেপার দিয়ে একটা পাতার উপরে ফেলবা, তো একটা গাছের উপরে লাল রঙের পেপারটা ধরে ফেলবা, ধরে মানে অর্থাৎ শুধু লাল আলো যেন পাস করে ওর উপর দিয়ে, দেখবা পাতা সব কালো হয়ে গেছে। কেন? আমরা যদি সবুজ পাতার উপর লাল আলো ফেলি, শুধু কীভাবে পাতাটাকে কালো দেখবো? কারণ সবুজ পাতাকে সবুজ আমরা কেন দেখি? কারণ সবুজ পাতা সবুজ বর্ণটা আমাদের চোখে প্রতিফলিত করে পাঠায়। ওর কাছে যদি সবুজ বর্ণ নাই আসে, তাহলে ও কোনটা প্রতিফলিত করে পাঠাবে আমাদের চোখে? বাকি সব বর্ণ তো শোষণ করে নেয়। তাহলে আমরা যদি শুধু লাল আলো পাঠাই, তো লাল আলো ওর জন্য বাকি বর্ণ, তাহলে বাকি বর্ণ শোষণ করে নেবে, লাল আলো শোষণ করে নেবে। ওর তো চাই সবুজ আলো আমাদের চোখে পাঠানোর জন্য, ও তো সবুজ আলো পাচ্ছে না। তাহলে সবুজের ওপর যদি লাল আলো ফেলি, তাহলে আমরা কালো দেখবো। কেন? লাল আলোটাও শোষণ করে নেবে, সবুজ বর্ণ আমাদের চোখে পাঠাতে পারবে না। তাহলে যদি সবুজ পাতার উপর শুধু লাল আলো ফেলা হয়, তবে তা লাল আলো শোষণ করে নেবে। প্রতিফলনের জন্য সবুজ আলো না থাকায় পাতাটি আমরা কালো দেখব। ঠিক আছে, বোঝা গেল কনসেপ্ট? দেখো, তারপরে বলছে আলোক তরঙ্গ। আলোক তরঙ্গটা এখানে কভার করে নেবো বলেছিলাম। দেখো, আলোকের তরঙ্গ তত্ত্ব কি জিনিস? ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুযায়ী, তরঙ্গ তত্ত্ব অনুযায়ী আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ ইএম ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ।
যা বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। খুবই অবভিয়াস জিনিস, কারণ সূর্যের আলো থেকেও, সূর্যের আলোটাও তো একটা ইএম ওয়েভ, সূর্য থেকে আমাদের এখানে ইএম ওয়েভ আসে না? তাহলে সূর্য আর পৃথিবীর মাঝে কোনো মাধ্যম আছে? হাওয়া আছে? ঝড় বৃষ্টি হয়? হয় না। কোনো শূন্য মাধ্যম, ভ্যাকিউম, তাহলে কোনো মাধ্যমের দরকার হয় না ইএম ওয়েভ আসার জন্য, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কম্পাঙ্ক কি? ফ্রিকোয়েন্সি। 1 সেকেন্ডে যতটা পূর্ণ তরঙ্গ হচ্ছে, তাহলে 1 সেকেন্ডে সৃষ্ট পূর্ণ তরঙ্গের সংখ্যা হচ্ছে কি? কম্পাঙ্ক। কম্পাঙ্কের ইউনিট কি? এসআই ইউনিট হচ্ছে হার্জ। হার্জে আমরা মাপি। তরঙ্গ দৈর্ঘ্য বলো। সমদশায় কম্পিত তরঙ্গের পরপর দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমি বলছি তরঙ্গ এরকমভাবে যাচ্ছে সমদশায়, অর্থাৎ এখান থেকে উঠছে, এখান থেকে নামছে, এখান থেকে উঠছে, এই যে উঠছে, এই যে উঠছে, সমদশা, এর মধ্যে যে দূরত্ব। অথবা এই যে উঠলো, এই যে নামলো, এই যে নামলো, এই যে উঠলো, এই যে নামলো। নামা ওঠার মধ্যে দূরত্ব না কিন্তু, হয় ওঠার মধ্যে দূরত্ব না, নামা নামার মধ্যে দূরত্ব, কারণ সমদূরত্ব, এই দুটোই নামছে, তাহলে এর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্য। হয় দুটোই উঠছে, এখান থেকে গিয়ে, এখান থেকে রিভার্স গিয়ে এই উঠবে, এই মধ্যে দূরত্ব, নয়তো এখান থেকে নামার পরে, এই ওঠার পরে, এই ওঠার পরে, এই নামার পরে, এই যে নামা, এই নামার মধ্যে দূরত্ব। অর্থাৎ একটা তরঙ্গ যখন যাবে, তরঙ্গ মানে যে কোনো তরঙ্গ হতে পারে, যে কোনো তরঙ্গ হতে পারে। এখানে ইএম ওয়েভের কথা বলছে, তুমি যদি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন চাও, একটা দড়ি বাঁধো একটা জানলার গায়ে, সেখান থেকে এরকম ঝাড়া দাও, তো দেখবা দড়িতে অনেকগুলো তরঙ্গ তৈরি হবে, তাই তো? সমদশায় কম্পিত তরঙ্গ, অর্থাৎ দুটোই উপরে উঠছে অথবা দুটোই নিচে নামছে, তাদের মাঝে যে দূরত্ব হবে সেটা কী হবে? তরঙ্গ দৈর্ঘ্য। দূরত্বের একক কি? মিটার। এই তরঙ্গ দৈর্ঘ্যের একক মিটার। তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো না, দৈর্ঘ্যের একক মিটারই হবে। তরঙ্গ বেগ, একক সময়ে তরঙ্গের যে অতিক্রান্ত দূরত্ব। বেগ মানে কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অর্থাৎ অতিক্রান্ত দূরত্বের হার। তাহলে সময়টা একক করে দাও, সংজ্ঞা এইভাবে বানাতে হয়, ভগ্নাংশের হরটাকে একক করে দিতে হয়। তাহলে একক সময়ে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব কি? তরঙ্গ বেগ। বেগের ইউনিট যা, তরঙ্গ বেগের ইউনিট তাই, অর্থাৎ মিটার পার সেকেন্ড। তড়িৎচুম্বকীয় বর্ণালীর ট্রিক, খুব কনফিউজ হয়। তড়িৎচুম্বকীয় বর্ণালী, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য কম, জাস্ট একটা ট্রিক, বেস্ট অফ বেস্ট ট্রিক, একদম সারা জীবনের জন্য মাথায় ঢুকে যাবে কোন কার তরঙ্গ দৈর্ঘ্য কী। জীবনে কোনোদিন গোলাবে না এই সেম কোয়েশ্চেন। দেখো রেডিও মির্চি সবাই শুনেছে, 98.3 FM, ইটস শর্ট। তো রেডিও মির্চি, আই লাভ ইউ, জেরক্স গান। তাহলে রেডিও মির্চি, আই লাভ ইউ, জেরক্স গান। রেডিও ফর রেডিও তরঙ্গ, মির্চি ফর মাইক্রোওয়েভ, আই ফর ইনফ্রারেড অর্থাৎ অবলোহিত, লাভ ভিজিবল লাইট, লাভের থেকে ভি নাও, ভি ফর কি? ভিজিবল লাইট অর্থাৎ দৃশ্যমান আলো, ইউ অর্থাৎ ইউভি রশ্মি, এক্স ফর এক্স রশ্মি, গান ফর গামা রশ্মি। রেডিও মির্চি, আই লাভ ইউ, জেরক্স গান মাথায় থাকবে আশা করছি। এদিক থেকে এদিক যাব, তরঙ্গ দৈর্ঘ্য ক্রমশ কমবে, এদিক থেকে এদিক আসবো, কম্পাঙ্ক ক্রমশ বাড়বে। তরঙ্গ দৈর্ঘ্য যেদিক কমে কম্পাঙ্ক বাড়ে, কম্পাঙ্ক যেদিক কমে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, অর্থাৎ কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে আমি কি বললাম? রেডিও তরঙ্গ থেকে গামার দিকে যাব, তরঙ্গ দৈর্ঘ্য ক্রমশ কমছে। তাহলে আমি অবভিয়াসলি বলতে পারবো, দুটো যদি তুলনা করতে যায় কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি কম, অবভিয়াসলি বলতে পারবো ট্রিক লাগে, রেডিও মির্চি, আই লাভ ইউ, জেরক্স গান। তরঙ্গ দৈর্ঘ্য ওদিক গেলে ক্রমশ কমে, এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, আরেকটু কম, আরেকটু কম, আরেকটু কম, আরেকটু কম, আরেকটু কম, আরেকটু কম। গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, রেডিওর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আর এই যে ভি ফর বললাম, ভিজিবল লাইট অর্থাৎ দৃশ্যমান আলো, এর ক্ষেত্রে বেনিয়া সহকালা বা ভিপ গিয়র, যা লেখো উল্টো লিখবে এরকম, কারণ লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বেশি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশির দিকে সবসময় লালটা রাখবো, তরঙ্গ দৈর্ঘ্য বেশি তো এদিকে, ওদিক গেলে কম বললাম তো, তাহলে বেশির দিকে লালটা রাখো। তাহলে বেনিয়া সহকলা এরকম, বোঝা যাচ্ছে? রিওয়াইন্ড করে দেখবো যদি না হয়তো, যদি একবারে বুঝতে না পারো তো আশা করছি বুঝে যাবা। এটা খুব 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 ইজি হয়ে যাবে কিন্তু। বিশেষ করে একটি তড়িৎচুম্বকের তরঙ্গ, অতিবেগুনি রশ্মি, আলট্রাভায়োলেট, ইউভি রশ্মি, কী হয় আমরা জানি তো, সূর্যের থেকে ক্ষতিকারক ইউভি রশ্মি আসে, যার থেকে ওজোন লেয়ার আমাদের প্রোটেক্ট করে, তাই তো? বিভিন্ন জিনিসকে জীবনের মুক্ত করতে, কী লেখা আছে, জীবাণুমুক্ত করতে আণবিক গঠন সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করার কাজে আমাদের অতিবেগুনি রশ্মি লাগে, ইউভি রশ্মি লাগে। ক্ষতিকারক প্রভাব কি?
চোখের রেটিনাকে নষ্ট করে দেয়, তো শরীরের ত্বকের উপর পড়লে ত্বকের ক্যান্সারের সম্ভাবনা থাকে। এ তো ওজোন লেয়ারের ক্ষেত্রেও পড়েছে, ওজোন ধ্বংসের ক্ষতিকারক প্রভাব। এক্স রশ্মি, এক্স রে করা হয় বডির, হাড়টার ভেঙে গেলে। চিকিৎসা ক্ষেত্রে মানুষের ভাঙা হাড়ের ছবি তুলতে, রেডিওথেরাপি, কেরাসের গঠন পরীক্ষার ক্ষেত্রে আমাদের এক্স রে কাজে লাগে। ক্ষতিকারক প্রভাব কি? বেশিক্ষণ এক্স রে দেহে পড়লে ক্ষতের সৃষ্টি হয়। রক্তের শেষ রক্তকণিকা, এত ভুলভাল টাইপ হয়। শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা, তাই রক্তের শ্বেত রক্তকণিকা নষ্ট হয়ে যেতে পারে। আর গামা রশ্মি কি? রেডিওথেরাপিতে এবং ক্যান্সার চিকিৎসায় ব্যবহার হয়। যদি ক্ষতিকারক প্রভাব কি হয়? ক্যান্সার সৃষ্টির সম্ভাবনা থাকে যদি ত্বকে হিউজ অ্যামাউন্ট অফ গামা রশ্মি ফেলা হয়। এরপরে কি আসছে? আলোর বিক্ষেপণ। বিক্ষেপণ কি জিনিস? দেখো, বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন গ্যাসীয় অনুদৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট সূর্যালোক শোষণ করে। কি বললো? বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন গ্যাসীয় অণু, আচ্ছা, বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন গ্যাসীয় অণু দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট সূর্যালোককে শোষণ করে এবং তাকে চারিদিকে ছড়িয়ে দেয়। এই ঘটনাকে কি? আলোর বিক্ষেপণ বলে। অর্থাৎ ধুলো বালি সব কিছু রয়েছে, আমাদের পার্টিকেলস রয়েছে বিভিন্ন বায়ুমণ্ডলে, তারা কি সূর্যের আলো শোষণ করে এবং চারিদিকে ছড়িয়ে দেয়, সেটাকে কি বলে? আমাদের আলোর বিক্ষেপণ। আকাশকে নীল দেখার কারণ, সেটাও একটা বিক্ষেপণের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাপ্লিকেশন। কীরকম দেখো, বলছে একটা ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আমরা আকাশকে নীল কেন দেখি। বারবার বলছি কিন্তু সুন্দরভাবে পড়ে রাখবে, এখানে যে কটা পয়েন্ট আছে সেই কটা পয়েন্ট লিখলেই হবে। আর এই যে হাইলাইট করতে বলেছিলাম আমি, আমার চ্যানেলে শর্টস আছে, গিয়ে দেখবে যে কীভাবে মার্কস বুস্ট করা যায়। সেখানে আমি বলেছিলাম, মানে লাইফ সায়েন্সের ক্ষেত্রে বলেছিলাম কীভাবে লাইফ সায়েন্সে 90 আউট অফ 90 পাওয়া যায়, কিন্তু সেম জিনিস ফিজিক্যাল সায়েন্সে অ্যাপ্লিকেবল, যে তোমাকে কিওয়ার্ডস হাইলাইট করতে হবে। সেকেন্ড টিপস বলেছিলাম, 3টে প্রো টিপস বলেছি, গিয়ে দেখে নাও। বিক্ষিপ্ত আলোর তীব্রতা, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হওয়ায় নীল বর্ণের আলোর বিক্ষেপণ বেশি হয়। বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, অর্থাৎ λ⁴ সেটার ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, এটা একটা ফর্মুলা। যে আলো বিক্ষিপ্ত হচ্ছে তার তীব্রতা অর্থাৎ ইন্টেন্সিটি কী হয়? সেই যে বর্ণটা বিক্ষিপ্ত করছে সেই বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যে চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয়। সেই কারণে কি নীল বর্ণের আলোর বিক্ষেপণ বেশি হয়, অর্থাৎ নীল বর্ণ চারিদিকে বেশি ছড়িয়ে পড়ে, সেই কারণে আমরা আকাশকে নীল দেখি। আরও একটা কারণ কি? আমাদের চোখ নীল বর্ণের প্রতি বেশি সংবেদনশীল। আমাদের চোখ কি হয়? নীল বর্ণকে বেশি দেখতে চায়, নীল বর্ণের প্রতি বেশি সংবেদনশীল। এই দুটো হচ্ছে মেইন কারণ। একটা বিক্ষিপ্ত তীব্রতা আলো তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, সেই জন্য নীল বর্ণের বিক্ষেপণ বেশি হয়। আর একটা কী হয়? আমাদের চোখ নীল বর্ণের প্রতি বেশি সংবেদনশীল। অর্থাৎ তুমি একটা কোশ্চেন তো করতেই পারতে, আমি যেই বললাম প্রথমটা বিক্ষিপ্ত আলোক তরঙ্গ দৈর্ঘ্য চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তত এর ক্ষেত্রে কম হবে, বিক্ষেপণ কম হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যত কম বিক্ষেপণ তত বেশি। আচ্ছা, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। বেনিয়া, নি তো সেকেন্ডে আসছে, বে তো সবার আগে, তাহলে বেগুনি তো হওয়া উচিত। আমরা আকাশকে তো বেগুনি দেখার কথা প্রথমটা অনুযায়ী, তাহলে তার জন্য সেটাকে করার জন্য ডিসকার্ড করার জন্য আমাদের সেকেন্ড পয়েন্ট, কারণ আমাদের চোখ বেগুনির থেকে নীলের প্রতি বেশি সংবেদনশীল। অর্থাৎ আমাদের আকাশকে বেগুনি দেখা উচিত ছিল, কিন্তু যেহেতু আমাদের চোখ নীলকে দেখতে চায়, নীলের প্রতি বেশি সংবেদনশীল, সেই কারণে কি আমরা নীল দেখি। আচ্ছা, এরপরে কি? রাতে চাঁদের আকাশকে কালো কেন দেখি? চাঁদে কোনো বায়ুমণ্ডল আছে? না, চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। তাহলে আমি যে বলছি আকাশকে নীল দেখি আমরা কেন? আমরা বলি বিক্ষেপণের জন্য, অর্থাৎ বায়ুমণ্ডলের বিভিন্ন অণু শোষণ করবে, চারিদিকে ছড়িয়ে দেবে। ওখানে বায়ুমণ্ডলই নেই, তা কী অণু শোষণ করবে, কী অণু চারিদিকে ছড়িয়ে দেবে। সুতরাং চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, ফলে সূর্য আলোর বিক্ষেপণ হয় না, তাই চাঁদের আকাশকে কালো দেখায়। সূর্য উদয় বা অস্ত যাওয়ার সময় লাল দেখার কারণ দেখো, যে বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তার বিক্ষেপণ কম হয়। একটু আগে যেমন দেখলাম তরঙ্গ দৈর্ঘ্য চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম ছিল সেটা চারিদিকে বেশি ছড়িয়ে পড়ছিল, তাই তো? তাহলে আমি উল্টো জিনিস বলতে পারি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে কি হয়? বিক্ষেপণ তার কম হবে। লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ছিল, মনে করো, ওই ট্রিকটা গিয়ে দেখো আবার রিমাইন্ড করে। লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি ছিল, সেই কারণে ও সবচেয়ে দূর পর্যন্ত যাবে উইদাউট এনি বিক্ষেপণ। অর্থাৎ মানে তোমার কি হবে?
কম বিক্ষিপ্ত হবে, অর্থাৎ সে কম বিক্ষিপ্ত হয়ে অনেক দূর পর্যন্ত যাবে। লাল আলো, তাই তো? তাহলে যে আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হয় তার বিক্ষেপণ কম হয়। লাল বর্ণ ছাড়া বাকি সব বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হয়, বিক্ষিপ্ত হয়ে এদিক ওদিক চলে যায়, আমাদের চোখ অবধি পৌঁছোই না। অর্থাৎ শেষ পর্যন্ত সূর্য যতক্ষণ অস্ত না যাচ্ছে বাকি সব বর্ণ বিক্ষিপ্ত হয়ে গেল, কোন আলো শেষমেশে এসে পৌঁছবে আমাদের চোখে? লাল। কেন? ফলে আমাদের চোখে পৌঁছায় না বাকি বর্ণ, তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ার কারণে লাল আলো কম বিক্ষিপ্ত হয় এবং আমাদের চোখে একদম শেষ পর্যন্ত এসে পৌঁছায়। তারপরে কি? আলোর বিক্ষেপণ বিপদ সংকেত হিসেবে লাল বর্ণের আলো ব্যবহার করার কারণ। দেখেছো তোমাদের ট্রাফিক লাইটে যখন বিপদ সংকেত স্টপ সাইন থাকে, লাল সাইন থাকে, কেন থাকে? একদম সেম জিনিস, লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় কম বিক্ষিপ্ত হয়, তাই সহজেই বহু দূর অবধি আমাদের চোখে এসে পৌঁছাতে পারে। কম বিক্ষেপণ হবে তাহলে বহু দূর পর্যন্ত যাবে। যেমন সূর্যের ক্ষেত্রেও বাকি বর্ণ সব বিক্ষিপ্ত হয়ে যাচ্ছিলো, কিন্তু লাল বর্ণ কিন্তু শেষমেশ আমাদের চোখে এসে ঠিক পৌঁছচ্ছিল, কারণ লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য বেশি। এখানেও ঠিক তাই, যেহেতু লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য বেশি তাই বিপদ সংকেত হিসেবে ব্যবহার করবো। কেন? দূর পর্যন্ত আমাদের চোখে এসে পৌঁছবে কোনো রকম বিক্ষেপণ বা বিক্ষিপ্ত হওয়া ছাড়া। আচ্ছা, তাহলে এই গেল বিক্ষেপণ। দেখো কয়েকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, যেমন আমাদের আকাশকে নীল কেন দেখি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওই যে চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক যে ইন্টেন্সিটিটা বললাম, ইম্পর্টেন্ট ফর্মুলা, ওটা মাথায় রাখবে। আর বাকি সবই কমন কোশ্চেন আছে, যেমন বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করার কারণ, চাঁদের বায়ুমণ্ডল নেই বলে আমরা চাঁদের আকাশকে কালো কেন দেখি, এরকম টাইপের। ঠিক আছে, সমস্ত টপিকই কভার হয়েছে এখানে, কোনো অসুবিধা নেই। এই লেকচারটা দেখার পরে বইটা সুন্দর করে রিডিং পড়ো, রিডিংয়ের কিন্তু কোনো বিকল্প নেই, টেক্সট বই খুঁটিয়ে পড়ার কোনো বিকল্প নেই। ঠিক আছে, এইভাবে পড়তে থাকো। থ্যাংক ইউ সো মাচ।